শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি আলোচনা করব প্রাচীন ভারতের ইতিহাসের উৎস, প্রধান সভ্যতা এবং ধর্ম এই বিষয়গুলো নিয়ে। হ্যাঁ শিক্ষার্থীরা, ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা যারা বিএ ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের যাদের মেজর সাবজেক্ট হিস্ট্রি রয়েছে, আজকের ক্লাসটি সম্পূর্ণ তোমাদের জন্য। আজকের এই ক্লাসে আমি তোমাদের হিস্ট্রি মেজর সাবজেক্ট পেপার 2 ইউনিট 1-এর যে টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের ইউনিট 1-এর যে টপিকগুলো রয়েছে সেটা হচ্ছে অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, প্রাইমারি সোর্সেস, সিভিলাইজেশনস অ্যান্ড রিলিজিয়ন্স, অর্থাৎ ইতিহাসের উৎস। শিক্ষার্থীরা, ক্লাসটি শুরু করার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এর ফলে যখনই আমি নতুন নতুন ক্লাস নিয়ে আসব, সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো ইতিহাসের উপাদান নিয়ে যদি আমরা আলোচনা করি, সবার আগে আমাদের জেনে নিতে হবে যে ইতিহাস বলতে আমরা কি বুঝি। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে ইতিহাস কি, এক বাক্যে তুমি কি উত্তর দেবে? ইতিহাস হলো একটা সেতু, একটা ব্রিজ। কিসের সেতু? এই সেতু হলো অতীতকে জানার সেতু। একটা সেতু বা ব্রিজ যেমন দুই প্রান্তকে কানেক্ট করে, যুক্ত করে, তেমনি আমাদের বর্তমানের সাথে আমাদের অতীতের যে কানেক্ট বা যুক্ত হওয়ার যে পথ বা উপায়, সেটা হচ্ছে ইতিহাস। অর্থাৎ আমরা এই সেতুর মধ্য দিয়ে বর্তমান থেকে আমরা অতীতে যেতে পারি, আবার অতীত থেকে আবার বর্তমানে ফিরে আসতে পারি। তো সেটাই হচ্ছে ইতিহাস। তো এই ইতিহাস আমরা কিভাবে জানব? এই ইতিহাস সম্পর্কে জানতে গেলে আমাদেরকে প্রধানত দুটি উৎস নিয়ে আলোচনা করতে হবে। কী সে দুটি উৎস? যেমন প্রথম উৎসটি হচ্ছে সাহিত্যিক উৎস এবং দ্বিতীয় উৎসটি হচ্ছে প্রত্নতাত্ত্বিক উৎস। সাহিত্যিক উৎস বলতে আমরা সাধারণত কি বুঝি? ইংরেজিতে এটাকে বলা হয় লিটারেরি সোর্সেস। তো এই সাহিত্যিক উৎসগুলোর মধ্যে কি রয়েছে? যেমন বিভিন্ন ধর্মীয় সাহিত্য। তোমরা প্রত্যেকে বেদের নাম শুনেছ, যে একটা বিখ্যাত ধর্মগ্রন্থ হচ্ছে বেদ, এবং এই বেদের বিভিন্ন ভাগও রয়েছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। তো এগুলো প্রাচীন যে আর্য সভ্যতা বা আর্য সমাজ, সেই আর্য সমাজের জীবন, সংস্কৃতি, এগুলো আমাদেরকে জানতে সাহায্য করে। উপনিষদের কথা তোমরা শুনেছ, আরণ্যক, পুরাণ, এগুলো সবগুলোই প্রাচীন ভারতের ধর্মীয় সাহিত্য। এগুলো প্রাচীন ভারতীয় দর্শন এবং ধর্মীয় জীবনের ধারণা আমাদেরকে দেয়। তারপর বৌদ্ধ এবং জৈন ধর্মগ্রন্থ যেগুলো রয়েছে, জাতক, ত্রিপিটক, ত্রিপিটকের বিভিন্ন ভাগ, যেমন সূত্র পিটক, বিনয় পিটক, অভিধম্ম পিটক, এগুলোর নাম তোমরা শুনেছ, যে বিভিন্ন অঙ্গ উপাঙ্গ, এগুলো সেই সময়ের সমাজ, ধর্ম এবং মানুষের জীবনযাত্রা সম্পর্কে আমাদেরকে মূল্যবান তথ্য দেয়। এগুলোর উপর ভিত্তি করে আমরা ইতিহাস সম্পর্কে জানতে পারি। যে শুধুমাত্র এই যে ধর্মীয় গ্রন্থ এগুলোই নয়, যে ধর্মনিরপেক্ষ গ্রন্থগুলো আমাদের ইতিহাস সম্পর্কে আমাদেরকে তথ্য দেয়। যেমন ধর্মনিরপেক্ষ সাহিত্যগুলোর মধ্যে একটা বিখ্যাত সাহিত্য যেটা কৌটিল্য বা চাণক্য রচনা করেছেন, তোমরা প্রত্যেকে নামটা জানো। কৌটিল্যের লেখা বিখ্যাত গ্রন্থটার নাম কি? বিখ্যাত গ্রন্থটার নাম হচ্ছে অর্থশাস্ত্র। এই অর্থশাস্ত্রে মৌর্য যুগের প্রশাসনিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, এগুলো সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এবং আমরা এগুলো সম্পর্কে জানতে পারি। তারপর মুদ্রা রাক্ষস, এটা কে লিখেছেন তোমরা সবাই জানো, সবাই ইতিহাসে পড়েছ, যে বিশাখা দত্তের লেখা একটা বিখ্যাত নাটক যেটা হচ্ছে মুদ্রা রাক্ষস। এই মুদ্রা রাক্ষসে কি রয়েছে? মৌর্যদের উত্থান, মৌর্য সাম্রাজ্যের উত্থান কিভাবে হয়েছে, ওই বিষয়টা এই বিশাখা দত্তের লেখা মুদ্রা রাক্ষস নাটকের মধ্যে বিস্তারিত বর্ণনা রয়েছে। এবং এই নাটক থেকে আমরা সেই মৌর্য সাম্রাজ্যের যে সামাজিক অবস্থা, ওই বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারি। তারপর হর্ষচরিতের লেখা আরেকটা বিখ্যাত গ্রন্থ, তারপর বাণভট্টের লেখা একটা বিখ্যাত গ্রন্থ, নাম কি? হর্ষচরিত, তোমরা সবাই জানো। তো এখানে কি রয়েছে? রাজা হর্ষবর্ধনের সময়ের যে রাজনৈতিক এবং সামাজিক জীবনযাত্রা, সেই চিত্র এই বইয়ের মধ্যে রয়েছে। যে শুধুমাত্র এগুলোই নয়, বিভিন্ন বিদেশি পর্যটকরা ভারতবর্ষে এসেছেন,
যেমন মেগাস্থিনিস, তিনি ভারতবর্ষে এসেছেন এবং একটা বিখ্যাত গ্রন্থ রচনা করেছেন যেটা হচ্ছে ইন্ডিকা। এই ইন্ডিকার মধ্যে কি রয়েছে? মৌর্য যুগের ভারতের বিবরণ রয়েছে। এই ইন্ডিকা থেকেও আমরা প্রাচীন ভারতের ইতিহাসের তথ্য আমরা জানতে পারি। তারপর ফাহিয়ান, হিউয়েন সাং, তারা প্রত্যেকে ছিলেন চীনা পর্যটক। তাদের লেখা থেকেও গুপ্ত এবং হর্ষবর্ধনের যুগের বিভিন্ন ইতিহাস আমরা জানতে পারি। যে শুধুমাত্র এই সাহিত্যিক উপাদানগুলোই নয়, প্রাচীন ভারতের ইতিহাস জানতে আমাদেরকে পাশাপাশি প্রত্নতাত্ত্বিক যে উৎসগুলো, এগুলো সহযোগিতা করে থাকে। প্রত্নতাত্ত্বিক উৎসগুলোকে আমরা ইংরেজিতে কি বলে থাকি? আর্কিওলজিক্যাল সোর্সেস। কোনগুলো আর্কিওলজিক্যাল সোর্সেস? যেগুলো মাটির নিচে খোদাই করে পাওয়া যায়। এগুলো হচ্ছে সাধারণত প্রত্নতাত্ত্বিক উপাদান। যে বিভিন্ন শিলালিপি, লেখমালা, যেগুলোকে আমরা ইংরেজিতে ইনস্ক্রিপশনস বলে থাকি, যে পাথরের উপর খোদাই করে রাখা লেখা, যেগুলো প্রাচীন কালে রাজা মহারাজা যে কাজগুলো করতেন, এগুলো থেকে প্রাচীন ভারতের বিভিন্ন তারিখ সম্পর্কে, বিভিন্ন ঘটনা সম্পর্কে আমরা তথ্য জানতে পারি। যেমন এই প্রসঙ্গে আমরা অশোকের শিলালিপির কথা বলতে পারি, যে এগুলো তার ধর্ম এবং সাম্রাজ্য সম্পর্কে আমাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে থাকে। এবং বিভিন্ন মুদ্রা, যেগুলো প্রাচীনকালে রাজা মহারাজারা প্রবর্তন করে গেছেন, এই মুদ্রাগুলো থেকে রাজার নাম, তারপর রাজার রাজত্বকাল, তার ধর্ম বিশ্বাস, পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধি, এগুলো সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি। যেমন কোনো একজন রাজা যদি স্বর্ণের মুদ্রা প্রবর্তন করে যান, আমরা ধরে নেব তার অর্থনৈতিক সমৃদ্ধি অনেক ছিল। রূপার মুদ্রা থেকে আমরা বুঝতে পারবো অর্থনৈতিক সমৃদ্ধি কেমন ছিল। তো ইন্দো গ্রিকদের বিভিন্ন মুদ্রা ছিল, যেগুলো থেকে তাদের সম্পর্কে আমরা বিভিন্ন তথ্য জানতে পারি। এবং স্মৃতিস্তম্ভ এবং যে স্থাপত্যগুলো যেগুলো রয়েছে, যেগুলোকে আমরা মনুমেন্টস বা আর্কিটেকচার আমরা বলে থাকি, যে বিভিন্ন স্তূপ, যেমন সাঁচির স্তূপ, তোমরা নাম শুনেছ, বিভিন্ন মন্দির, প্রাসাদ, দুর্গ, তো এগুলো তৎকালীন শিল্পকলা, স্থাপত্যশৈলী এবং ধর্মীয় চর্চার সাক্ষী বহন করে এবং এগুলো সম্পর্কে আমাদের তথ্য দিয়ে থাকে। তারপর খননকৃত বিভিন্ন বস্তু, উদাহরণ হিসেবে আমরা পোড়ামাটির বিভিন্ন হাড়ি, কলসি, অলংকার, সিলমোহর, এগুলো সাধারণত আমরা কোথায় পেয়েছি? আমরা হরপ্পা সভ্যতায় পেয়েছি। জীবনযাত্রা, হরপ্পা সভ্যতার সামাজিক অবস্থা, এগুলো সম্পর্কে কিন্তু আমরা তথ্য পেয়েছি এই মাটির নিচ থেকে খোদাই করে বা খনন করে সংগ্রহ করা এই ধরনের উপাদানগুলো থেকে। তো যাই হোক, হরপ্পা সভ্যতার প্রসঙ্গ যেহেতু এসেছে, এই হরপ্পা সভ্যতা নিয়ে আমি আলোচনা করছি, যেটা আমাদের সিলেবাসে রয়েছে। যে হরপ্পা সভ্যতা, এটা প্রাচীন ভারতীয় উপমহাদেশের প্রথম নগর সভ্যতা। অর্থাৎ সর্বপ্রথম প্রাচীন ভারতের উপমহাদেশের ইতিহাসে এই নগর সভ্যতার চিহ্ন একমাত্রই হরপ্পা সভ্যতার মধ্যে পাওয়া গেছে। তো এটার উৎপত্তি এবং বিস্তার নিয়ে যদি আমরা কথা বলি, প্রথমত নামকরণ করা হয়েছে এটা সিন্ধু সভ্যতা। কেন এরকম নামকরণ করা হয়েছে? কারণ এটা সিন্ধু নদ এবং তার যে বিভিন্ন উপনদীগুলো ছিল, এগুলোর তীরে এই সভ্যতারা গড়ে উঠেছিল। প্রথমে হরপ্পা, যেটা বর্তমানে পাকিস্তানে অবস্থিত, এবং মহেঞ্জোদারোতে এটা আবিষ্কৃত হয়েছিল। সময়কালটা কখন? যে আনুমানিক খ্রিস্টপূর্ব 2700 থেকে 1900 অব্দ পর্যন্ত যে সময়কালটা, এই সময়কালটাকেই এই সিন্ধু সভ্যতার অবস্থান কাল হিসেবে ইতিহাসে উল্লেখ রয়েছে। তো প্রধান কেন্দ্র হিসেবে হরপ্পা এবং মহেঞ্জোদারোর নাম উঠে এসেছে। পাশাপাশি চানহুদারু, যেটা বর্তমানে পাকিস্তানে অবস্থিত, লুথাল, ধুলাভিরা, তারপর বনওয়ালি, রাখিগড়ি, কালীবঙ্গান, এই কালীবঙ্গানটা বর্তমান ভারতে অবস্থিত। তো আমরা যদি উত্তর দক্ষিণ বা পূর্ব পশ্চিমের কথা বলি, পশ্চিম দিকে বালুচিস্তান থেকে পূর্ব দিকে উত্তরপ্রদেশ পর্যন্ত, আর উত্তর দিকে জম্মু থেকে দক্ষিণে মহারাষ্ট্র পর্যন্ত এই সভ্যতার বিস্তারটা ছিল। তো এই সভ্যতার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। যেমন প্রথম গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটা, যেটা প্রথমে আমি বলেছি, যে নগর সভ্যতা এবং টাউন প্ল্যানিং, যেটা যেটা নগর পরিকল্পনা, এটা এই সভ্যতার প্রধান বৈশিষ্ট্য। যেমন শহরটা দুইটা ভাগে বিভক্ত ছিল। সিন্ধু সভ্যতার যে শহরটা বা যে নগরটা আবিষ্কৃত হয়েছে, এটার মধ্যে দুইটা ভাগ পাওয়া গেছে, একটা উঁচু অংশ আর একটা নিচু অংশ। উঁচু অংশটাকে বলা হতো আপার সিটি, যেটা সিটাডেল নামে পরিচিত ছিল, যেখানে সাধারণত শাসন কেন্দ্র ছিল, অর্থাৎ শাসনকর্তারা এখানে বসবাস করতেন। আর অপেক্ষাকৃত যে নিচু বা নিম্ন যে নগরটা, যেটা লোয়ার সিটি, তো এখানে সাধারণ মানুষরা বসবাস করতেন।
তো রাস্তাগুলো ছিল সোজা এবং পরস্পরকে সমকোণে এগুলো ছেদ করতো। বর্তমানে আমরা ক্যাপিটাল সিটিগুলোতে যে সোজা রাস্তা দেখি এবং সমকোণে ছেদ করা বিভিন্ন গলিপথগুলো দেখি, এরকম ছিল রাস্তাঘাটগুলা। জল নিকাশি ব্যবস্থাটা খুব সুন্দর ছিল, অত্যন্ত উন্নত ছিল। রাস্তা এবং বাড়ির যে নর্দমাগুলো এগুলো ঢাকা ছিল, ঢাকনা দিয়ে এগুলো ঢেকে রাখা হতো এবং বাড়িঘরের জলগুলো এই নর্দমাগুলো কি হতো, এই ড্রেনেজ সিস্টেমের মধ্য দিয়ে বাড়িঘর থেকে বের হয়ে এগুলো চলে যেত, মানে খুব সুন্দরভাবে পরিপাটি ছিল। তো মহেঞ্জোদারোর বিশাল একটা স্নানাগার, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এবং পাশাপাশি যে শস্যাগার গ্র্যানারি যেটা আবিষ্কৃত হয়েছে, এটা বিশেষভাবে উল্লেখযোগ্য। আমরা অর্থনীতির কথা যদি বলি, কৃষি কাজকে আমরা অর্থনীতির ভিত্তি হিসেবে অভিহিত করব, যে ধান, গম, বার্লি, তুলা এগুলো চাষ ওই সভ্যতার মধ্যে হতো। আর আভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্য তখন প্রচলিত ছিল, বিশেষভাবে মেসোপটেমিয়ার সাথে এই সিন্ধু সভ্যতার বাণিজ্য চলতো। আর শিল্পের দিক থেকেও উন্নত ছিল, যেমন বিভিন্ন সিলমোহর, পুরামাটির মূর্তি, অলংকার এগুলো তৈরি করা হতো। আর সামাজিক আর ধর্মীয় জীবনের কথা যদি বলি, সমাজ কিন্তু তখন পুরুষতান্ত্রিক ছিল না, মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা ছিল বলে ধারণা করা হয়, কারণ অনেক মাতৃ মূর্তি পাওয়া গেছে ওই সময়ে। প্রধান দেবতা ছিলেন পশুপতি মহাদেব, যা একটা সিলমোহরে দেখা যায়, এবং মাতৃদেবী। তো গাছ এবং পশু এগুলোরও পূজা তখন করা হতো। বিভিন্ন লিপির ব্যবহার করা হতো, যেমন তাদের যে নিজস্ব লিপিগুলো, এই লিপিগুলো আবিষ্কৃত হয়েছিল, কিন্তু এগুলোর পাঠ উদ্ধার সম্ভব হয়নি। কি লেখা রয়েছে সেটা পাঠ করা সম্ভব হয়নি। তো এই সিন্ধু সভ্যতার পতন, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই সিন্ধু সভ্যতার পতন নিয়ে অনেক মতভেদ রয়েছে, রহস্যে আবৃত। তো প্রধানত যে কারণগুলোকে দেখা হয়েছিল সেগুলোর মধ্যে প্রথমত বলা হয়েছে যে নদী পথের পরিবর্তন বা বিভিন্ন বন্যাজনিত কারণে হয়তো বা এই সভ্যতাটা ধ্বংস হয়েছে। অনেকে মনে করেন যে জলবায়ুর পরিবর্তন এবং বিভিন্ন খরা এগুলোই সভ্যতার পতনের জন্য দায়ী। আবার অনেক ঐতিহাসিকরা মনে করেন যে না, বহিরাগত আক্রমণ, বিশেষভাবে আর্যরা এসে আক্রমণ করেছিল এবং আক্রমণের ফলে এই সভ্যতা ধ্বংস হয়েছিল। তো ভূমিকম্প এবং মহামারীর যে প্রকোপ, এই দুইটাকেই এই সভ্যতার ধ্বংসের পেছনে প্রধান কারণ হিসেবে ঐতিহাসিকরা মনে করেন। তো যাই হোক, এরপর বৈদিক যুগের আবির্ভাব হয়। তো মূলত এই হরপ্পা সভ্যতার পতনের পরই আর্যরা এই দেশে আসে, ভারতবর্ষে আসে এবং সভ্যতা গড়ে তোলে, যেটা আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতা নামে পরিচিত। সময়কালটা 1500 থেকে খ্রিস্টপূর্ব 600 অব্দ পর্যন্ত, এই সময়টার মধ্যে এই বৈদিক সভ্যতা বা আর্য সভ্যতা ছিল। কিন্তু এই সময়টাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগটার নাম দেওয়া হয়েছে আদি বৈদিক যুগ, যেটা হচ্ছে আর্লি ভেদিক এজ, যে খ্রিস্টপূর্ব 1500 থেকে 1000 অব্দ পর্যন্ত এই 500 বছর এই আদি বৈদিক যুগ বা প্রাক বৈদিক যুগ বা আর্লি ভেদিক এজ নামে পরিচিত। ঋগ্বেদ থেকে আমরা সাধারণত এই ইতিহাস সম্পর্কে বা এটা তথ্য সম্পর্কে আমরা জানতে পারি। তো সামাজিক অবস্থার কথা যদি আমরা বলি, যে সমাজের মূল ভিত্তি ছিল পরিবার, পরিবার ভিত্তিক ছিল। বর্ণ ব্যবস্থা তখন ছিল, কিন্তু এটা কর্মভিত্তিক ছিল, এটা জন্মভিত্তিক ছিল না। যেমন পুরোহিত, যোদ্ধা, সাধারণ মানুষ, এইভাবে তিনটা ভাগে বা তিনটা বর্ণে বিভক্ত ছিল। তবে নারীদের অবস্থান এটা খুব সম্মানিত ছিল, সভা সমিতিতে তারা যোগ দিতে পারত। যে লুপাম মুদ্রার কথা বলা হয়েছে, ঘুষা, বিশ্বভাড়া, এই ধরনের নারীদের কথা বলা হয়েছে, যারা খুব সসম্মানে বা উচ্চ শিক্ষায় তারা শিক্ষিত ছিলেন। তো তাদের মতো এই বিদুষী নারীদের কথা আমরা এই প্রাক বৈদিক যুগে, অর্থাৎ আর্লি ভেদিক এজে আমরা জানতে পারি। আর পলিটিক্যাল লাইফ বা রাজনৈতিক জীবনের কথা যদি আমরা বলি, যে আদিবাসী সংগঠন ছিল, ছোট ছোট গোষ্ঠী, যার প্রধানকে বলা হতো রাজন বা রাজা, এটা শর্ট কোশ্চেনে আসতে পারে। তো এই রাজন বা রাজার ক্ষমতা খুব সীমিত ছিল, কারণ সভা এবং সমিতি এই দুইটা সংগঠন ছিল। সভাটা ছিল সাধারণত বয়স্কদের, আর সমিতিরা সাধারণ জনসভা। তো এই যে দুইটা সংগঠন ছিল, এই দুইটা প্রতিষ্ঠান সাধারণত রাজাকে পরামর্শ দিত, তাদের পরামর্শ অনুসারে রাজা কার্য পরিচালনা করতেন। আর অর্থনৈতিক জীবনের কথা যদি বলি, প্রধান পেশা ছিল পশুপালন। গরু ছিল সবচেয়ে বেশি মূল্যবান সম্পদ। ওই সময়ে ঘোড়ার প্রচলনের কথা কোনো জায়গাতে প্রমাণ পাওয়া যায়নি, এবং ঘোড়ার কোনো প্রচলন ছিল না। তো কৃষি ব্যবস্থাটা তখন গৌণ ছিল, মুখ্য ছিল না, অর্থাৎ কৃষি প্রধান ছিল না, জীবিকার প্রধান উৎস হিসেবে কৃষিকে অভিহিত করা হতো না।
কিন্তু পরবর্তী বৈদিক যুগটা এই প্রাক বৈদিক যুগের সম্পূর্ণ বিপরীত ছিল, আমরা বলতে পারি যে তার ল্যাটার ভেরি গেজ, এবং খ্রিস্টপূর্ব 1000 থেকে 600 অব্দ এই সময়টার মধ্যেই এই পরবর্তী বৈদিক যুগটা ছিল। তো বাকি তিনটা বেদ, তারপর ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, এগুলো থেকে আমরা সাধারণত পরবর্তী বৈদিক যুগ সম্পর্কে আমরা জানতে পারি। সমাজ ব্যবস্থার কথা যদি বলি, বর্ণ ব্যবস্থা এটা তখন জন্মভিত্তিক হয়ে যায় এবং খুব কঠোর হয়ে যায়। আমরা প্রাক বৈদিক যুগে এই বর্ণ ব্যবস্থাটাকে এতটা কঠোর আমরা দেখিনি, কিন্তু পরবর্তী বৈদিক যুগে এটা জন্মভিত্তিক হয়ে যায় এবং সমাজের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চারটা বর্ণ তখন স্থায়ী হয়ে যায়। কিন্তু নারীদের যে অবস্থানটা, সেই অবস্থানের মধ্যে পরিবর্তন দেখা যায়, অবনতি হয়ে যায়। অর্থাৎ প্রাক বৈদিক যুগে আমরা যে নারীদের অবস্থান দেখতাম, সভা সমিতিতে তারা যোগদান করত, শিক্ষা নিতে পারত, পরবর্তী বৈদিক যুগে এটা অনেকটাই অবনতি হয়ে যায়। বিশেষভাবে সভা এবং সমিতিতে তারা অংশগ্রহণের যে অধিকার, এটা তখন অনেকটাই সীমিত হয়ে যায়। আর আশ্রম ব্যবস্থার প্রচলন হয় তখন, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এগুলো তখন শুরু হয়ে যায়। আর রাজনৈতিক জীবনের কথা যদি বলি, ছোট ছোট গোষ্ঠীগুলো তখন একত্রিত হতে থাকে এবং জনপদ, পরে এগুলো মহাজনপদে পরিণত হতে থাকে। রাজার ক্ষমতা আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি পায়। যেমন আগে সভা সমিতি, এই যে সংগঠনগুলো ছিল, এগুলোর পরামর্শক্রমে রাজা তার রাজকার্য পরিচালনা করতেন। পরবর্তী সময়ে রাজা অনেকটা স্বতন্ত্র ক্ষমতার অধিকারী হয়ে যান। অশ্বমেধ, রাজস্ব, তারপর বাজপেয়, এগুলোর মতো বিভিন্ন যাগযজ্ঞ রাজারা করতেন এবং এগুলো মধ্য দিয়ে রাজা তার সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে থাকেন। তো অর্থনৈতিক জীবনের কথা যদি আমরা বলি, যে কৃষিটা তখন প্রধান পেশা হিসেবে বা প্রধান জীবিকার উৎস হিসেবে পরবর্তী বৈদিক যুগে স্থান পায়। প্রাক বৈদিক যুগে আমরা কৃষির উপর এতটা নির্ভর থাকতে দেখিনি, এটা গৌণ ছিল, কিন্তু পরবর্তী বৈদিক যুগে কৃষিটা মুখ্য হয়ে যায়। লাঙ্গলের ব্যবহারও তখন শুরু হয় এবং লাঙ্গলের ব্যবহার শুরু হওয়ার কারণে কৃষির উৎপাদন বহুগুণ তখন বাড়তে থাকে। পাশাপাশি বিভিন্ন কারিগরি শিল্প তখন বিকাশ লাভ করে, যেমন কামার, তাঁতি, তারপর মৃৎশিল্পী, তো এগুলো অনেকটা উন্নতি লাভ করতে থাকে। তো এই ছিল মোটামুটি প্রাচীন ভারতে বৈদিক যুগ, যেটাকে আমরা প্রাক বৈদিক, পরবর্তী বৈদিক দুইটা ভাগে ভাগ করেছি, এবং ভাগ করে আমরা প্রাক বৈদিক এবং পরবর্তী বৈদিকের মধ্যে একটা পার্থক্য আমরা লক্ষ্য করেছি এবং সেই ইতিহাস সম্পর্কে আমরা জানতে পেরেছি। তো এবার আমরা দুইটা ধর্ম সম্পর্কে জানবো, যেটা হচ্ছে জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম। সাধারণত এই যে বৈদিক সভ্যতা বা বৈদিক যুগে আমরা যে বর্ণভেদ যে প্রথাটা আমরা দেখলাম, যেটা সমাজের মধ্যে খুব কঠোর হয়েছিল এবং সমাজে অনেক অনিয়ম তখন প্রচলিত ছিল, এবং সাধারণ মানুষের মধ্যে দেখা গেছে যে অনেক প্রতিবাদ, কিন্তু তারা সেই প্রতিবাদগুলো প্রকাশ করতে পারতো না। তো এই জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম ফলত এই যে প্রাচীন ভারতে যে ব্রাহ্মণরা বা পুরোহিতরা, তারা যে কঠোর অনুশাসন সমাজের মধ্যে চালাতো, অনিয়ম চালাতো, এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ সাধারণত এই জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের আবির্ভাব ঘটে। তো বিশেষ করে ব্রাহ্মণদের বাড়তে থাকা যে বিভিন্ন প্রভাবগুলো, যাগযজ্ঞের ব্যয়বহুলতা এবং বর্ণপ্রথার কঠোরতা, যেটা এতক্ষণ আমি বললাম, এগুলোর প্রতিক্রিয়ায় এই দুইটা ধর্ম জন্ম নেয়। এর মধ্যে প্রথম ধর্মটা কি? জৈন ধর্ম। যে জৈন ধর্মের প্রবর্তক ছিলেন আমরা প্রত্যেকেই জানি, যাদেরকে তীর্থঙ্কর বলা হয়, তাদের মধ্যে 24তম যে তীর্থঙ্কর মহাবীর, তার কথাই বিশেষভাবে উল্লেখযোগ্য। তো প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ এবং 24তম বা শেষ তীর্থঙ্কর তিনি ছিলেন মহাবীর। তো মহাবীরের জীবন এবং শিক্ষা, ওইগুলো আমাদের ইতিহাসে খুব আলোড়িত, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। মহাবীরের প্রকৃত নাম ছিল বর্ধমান, অর্থাৎ শুরুতেই তিনি মহাবীর ছিলেন না, নাম ছিল তার বর্ধমান। তিনি খ্রিস্টপূর্ব 540 অব্দে বিহারের বৈশালী রাজ্যের একটা গ্রাম, যে গ্রামের নাম হচ্ছে কুন্দগ্রাম, এই গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন এবং 30 বছর বয়সে তিনি গৃহত্যাগ করেছেন, আর 42 বছর বয়সে তিনি কৈবল্য লাভ করেছেন। কৈবল্য লাভ মানে কি? সর্বোচ্চ জ্ঞান লাভ করা, আর তখনই তিনি মহাবীর উপাধি পান। 72 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন, যে রাজগীরের কাছে পাবাপুরী নামক একটা স্থানে তিনি মৃত্যুবরণ করেছেন। তো তার শিক্ষা খুব আলোড়িত একটা বিষয়। তিনি ত্রিরত্নের কথা বলেছেন, থ্রি জুয়েলস, যেমন সম্যক জ্ঞান, সম্যক দর্শন, সম্যক চরিত্র, এগুলোর কথা তিনি বলেছেন। তারপর পঞ্চ মহাব্রতের কথা বলেছেন, 5 ভৌজ, যেটাকে আমরা বলে থাকি, যে অহিংসা, চরমপন্থী অহিংসার কথা তিনি উল্লেখ করেছেন, যেখানে সত্য, অস্তেয়, অস্তেয় মানে কি? অস্তেয় মানে হচ্ছে যে চুরি না করা, নন স্টিলিং, যেটা
অপরিগ্রহ, অপরিগ্রহ মানে কি নন পসেশন, অর্থাৎ সম্পদ না থাকা, সম্পদের অধিকারী না হওয়া। তারপর ব্রহ্মচর্য, যেটা মহাবীর এটা যোগ করেছিলেন, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তবে কর্মফল এবং পুনর্জন্মের উপর বিশ্বাস ছিল, যেমন বর্ণ প্রথাকে নিন্দা করা হতো। আর বৌদ্ধ ধর্ম যেটার কথা বলেছিলাম, এটা প্রতিষ্ঠা করেছেন গৌতম বুদ্ধ। আমরা প্রত্যেকে জানি যে গৌতম বুদ্ধের জীবন এবং শিক্ষা, এই বিষয়টা আমাদের জানতে হবে এই অংশ থেকে, যে গৌতম বুদ্ধেরও প্রকৃত নাম কি ছিল? সিদ্ধার্থ। যে মহাবীরের যেমন আমরা বর্ধমান দেখেছিলাম, গৌতম বুদ্ধের ছিল সিদ্ধার্থ। তো তিনি 563 অব্দে নেপালের লুম্বিনী উদ্যানে, যেটা কপিলাবস্তুর কাছে, আমরা ইতিহাসে পড়েছি, যেখানে জন্মগ্রহণ করেছেন। তো মহানিষ্ক্রমণ, যেটা গৌতম বুদ্ধের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, 29 বছর বয়সে 4টা দৃশ্য, কি সে 4টা দৃশ্য? একটা হচ্ছে বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, মৃতদেহ, সন্ন্যাসী, এগুলো তিনি দেখেছেন, দেখে তিনি গৃহত্যাগ করেছেন। জীবন সম্পর্কে একটা নতুন উপলব্ধি তার মধ্যে এসেছে। এবং 35 বছর বয়সে বিহারের বুধগয়ায় একটা অশ্বত্থ গাছের নিচে তিনি বুদ্ধি লাভ করেছেন। বুদ্ধি লাভ মানে কি? জ্ঞান লাভ করা। মনে রাখবে, কৈবল্য লাভ করেছিলেন মহাবীর, আর গৌতম বুদ্ধ লাভ করেছিলেন বুদ্ধি। তো এই বুদ্ধি লাভ করে তিনি বুদ্ধ হন, আর সে কৈবল্য অর্জন করে মহাবীর হয়েছিলেন, সেই বর্ধমান হয়েছিলেন কি? মহাবীর। আর এখানে আমরা গৌতম বুদ্ধকে বুদ্ধ হতে দেখেছি বুদ্ধি বা জ্ঞান লাভ করার মাধ্যমে। তো ধর্মচক্র প্রবর্তন, এটা তার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। উত্তরপ্রদেশের সারনাথে তিনি প্রথম ধর্ম উপদেশ দেন, আর মৃত্যুবরণ করেছেন 80 বছর বয়সে। কোথায় মৃত্যুবরণ করেছেন? উত্তরপ্রদেশের কুশীনগরে। আর গৌতম বুদ্ধের শিক্ষাও খুব গুরুত্বপূর্ণ। 4টা আর্য সত্যের কথা তিনি বলেছেন, 4 নোবেল ট্রুথ। যেমন দুঃখ আছে সংসারের মধ্যে, দুঃখের কারণ রয়েছে, এবং প্রধান কারণ হচ্ছে তৃষ্ণা। দুঃখের নিবৃত্তি আছে, এবং এই দুঃখ কিভাবে নিবৃত্তি করতে হবে তার উপায়ও রয়েছে। এই উপায়ের জন্যই তিনি অষ্টাঙ্গিক মার্গের কথা বলেছেন। অর্থাৎ আমরা কিভাবে দুঃখটাকে নিবৃত্তি করব, দুঃখ নিবৃত্তির পথ হিসেবে তিনি 8টা পথকে তিনি উল্লেখ করেছেন। এগুলোর মধ্যে যেমন সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক সংকল্প, এগুলোর কথা তিনি উল্লেখ করেছেন। তো মধ্যপন্থাও, এটাও তার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে চরম ভোগ এবং চরম কৃচ্ছ সাধন। কৃচ্ছ সাধন মানে কি? বৈরাগ্য সাধন। তো এই দুইটার মাঝের যে পথ, এটা হচ্ছে মধ্যপন্থা। এই মধ্যপন্থা তিনি অনুসরণ করতেন। আর পাশাপাশি ঈশ্বর ও আত্মা সম্পর্কে তিনি নীরব ছিলেন। অহিংসার উপরে তিনি বেশি জোর দিতেন। তো এগুলোই আমাদের হিস্ট্রি মেজর পেপার 2 এর ইউনিট 1-এর মধ্যে রয়েছে। এগুলো সম্পর্কে তোমাদের জ্ঞান নিতে হবে, নিয়ে তবেই তোমাদের ব্রড কোশ্চেন বা শর্ট কোশ্চেন এগুলো পড়তে হবে, তাহলে তোমাদের মনে থাকবে এবং পরীক্ষার খাতায় লিখতে পারবে। আর এই ইউনিট থেকে বা অন্যান্য ইউনিটগুলো থেকে কি কি বড় প্রশ্ন তোমাদের আসন্ন ফাইনাল পরীক্ষার জন্য পড়তে হবে, সেটা আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে দেওয়া রয়েছে। যারা স্কুল অফ মেরিটে এনরোল রয়েছে তোমরা দেখে নেবে, আর যারা এখনও এনরোল করোনি, গুগল প্লে স্টোরে আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে, ওইখান থেকে অ্যাপটা ইনস্টল করে নিয়ে তুমি রেজিস্ট্রেশন করে আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে পারো। তোমার সেমিস্টারের প্রত্যেকটা সাবজেক্টের উন্নত মানের স্টাডি ম্যাটেরিয়াল আমাদের মোবাইল অ্যাপের মধ্যে রয়েছে। শুধু তাই নয়, তোমার ইন্টারনাল পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান, অ্যাসাইনমেন্টের উত্তর, সবগুলোই আমাদের এই মোবাইল অ্যাপের মধ্যে পাওয়া যাচ্ছে। যদি অনলাইনে আমাদের প্ল্যাটফর্মে যুক্ত হতে চাও, তাহলে গুগল প্লে স্টোর থেকে স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নাও। বিস্তারিত জানতে কল কিংবা হোয়াটসঅ্যাপ করো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে।